আসসালামু আলাইকুম। আমরা এখন ভেক্টরের গাণিতিক মানে সমস্যা সংক্রান্ত অঙ্কগুলো দেখছিলাম। তো এখন আমরা দেখব যে ভেক্টরের গাণিতিক সমস্যা সংক্রান্ত টাইপ 3-এর অঙ্কগুলো। তো টাইপ 3-এ আমি কি অঙ্কগুলো রেখেছি, এগুলো হচ্ছে সলিনয়েডাল প্রবলেম, যে ভেক্টরটি কি সলিনয়েড বা সলিনয়েড কি না, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং বিগত বছরে এগুলো কিন্তু খুবই এসেছে। ফলে আমি এই টাইপটা আপনাদের জন্য রেখেছি। তো এখন যদিও এই যে ভেক্টরটা সলিনয়েড বা সলিনয়েড কি না, এটা যদিও ভেক্টর ক্যালকুলাসেরই একটা অংশ, বাট আমি শুধু সলিনয়েডাল কিনা এইটারই একটা আলাদা টাইপ হিসাবে রেখে দিয়েছি। ওকে, এই জন্য এটা হচ্ছে আমাদের টাইপ 3। তো 3 নাম্বার টাইপে আমরা কয়টা অঙ্ক শিখব? 3টা অঙ্ক শিখব। তো এই 3টা অঙ্ক শেখার ক্ষেত্রে দেখা গেছে আমরা ফার্স্টের দিকেই 6 নাম্বার অঙ্কটা দিয়ে আমরা শুরু করি। দেখুন, এর পূর্বে আমরা গাণিতিক এক্সাম্পলের 5টা এক্সাম্পল দেখে আসছি। এবার আমাদের 6 নাম্বার এক্সাম্পল, এবং 6 নাম্বার এক্সাম্পলটা টাইপ 3-এর মধ্যে পড়েছে আর কি। তো চলুন আমরা শুরু করি। দেখা যাচ্ছে যে দেখাও যে এ একটা ভেক্টর দেওয়া আছে এবং ভেক্টরটা হিউজ বড় একটা ভেক্টর, যার মধ্যে এখানে 3টা মাত্রাই থাকে এবং এদের মধ্যে স্কোয়ার আছে, কিউব আছে। তো এরকম ভেক্টরটা সলিনয়েডাল। অথবা 7 নম্বরে বলা আছে এ এর মান কত হলে এই ভেক্টরটা কী হবে? সলিনয়েডাল হবে। অথবা আবার বলছে দেখাও যে এই ভেক্টরটিও সলিনয়েডাল। তো চলুন আমরা এক্সাম্পল 6 দিয়ে শুরু করি। তো খেয়াল করেন, যদি কোনো ভেক্টর সলিনয়েডাল হতে হয় তাহলে তার নতিমাত্রা কত হতে হবে? 0 হতে হবে। তো আমরা নতিমাত্রা জানি কি? নতিমাত্রা সম্পর্কে জানি এরকম যে নেবলা কি হয়, নেবলা ডট যেই ভেক্টরের কথা বলবে সেই ভেক্টরটা যদি হয় এ ধরলাম, এবং তাদের গুণফল কি হবে? ডট গুণনটা 0 হতে হবে। এইরকম কন্ডিশন যখনই ফলো করবে তখনই সেটা কি হবে? ভেক্টরটা সলিনয়েডাল হবে। এটা এ না থেকে যদি এরকম ফাই দেয়া থাকে সেটাও কিন্তু একই ব্যাপার, কারণ ফাইটাও তো একটা ভেক্টর। ফাইটা যদি এরকম ভেক্টর দেওয়া হয় সেটাও ভেক্টর। বাট যদি ফাই না দেয়া থাকে তখন হচ্ছে, মানে ভেক্টরটা না দেওয়া থাকে তখন কন্ডিশন আলাদা হতে পারে। বাট আমাকে কি করতে হবে? ভেক্টর যেহেতু দেওয়া থাকবে আমরা তার সলিনয়েডাল ধর্মটা চেক করবো আর কি। তো খেয়াল করুন, প্রদত্ত এই ভেক্টর সলিনয়েডাল হবে যদি এর নতিমাত্রা কি হয়? 0 হয়, অর্থাৎ নেবলা ডট এ ইকুয়ালস টু কত? 0। তাহলে আমার কি করতে হবে? নেবলার ভ্যালুটা জানতে হবে। খেয়াল করে দেখেন, আমি যখন থিওরিক্যাল ক্লাসগুলোতে আপনাদেরকে পড়িয়েছিলাম যে ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটর, হ্যাঁ, ভেক্টর অপারেটর। তো সরি, ভেক্টর অপারেটর বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এখানে ডিফারেনশিয়াল লিখতে হবে, ভেক্টর ডিফারেনশিয়াল। আচ্ছা, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যেটা, সেটাই ছিল নেবলাটা আমার। তো নেবলাটার ভ্যালু কিন্তু আমরা শিখিয়েছিলাম আপনাকে এরকম যে নেবলা ইকুয়ালস টু ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। ওকে, তো আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনারা এই যে নেবলার যে ভ্যালুটা, এই নেবলার ভ্যালুটা লেখার ক্ষেত্রে এই ডেল অনেকে এরকম করে দেন, এরকম করে দেন। দেখুন, এরকম করে দিলে অনেক সময় স্যার কিন্তু কনফিউজড হয়ে যেতে পারে। আপনি এটাকে কি করবেন? আপনি এটাকে এক আছে না বাংলার একের মতো, এই একের মতো লেখে এর যে প্যাটটা, এই প্যাটের অংশটুকু মোটা রাখবেন আর কি, ঠিক আছে? ভুঁড়িওয়ালা বানিয়ে দেবেন। অনেকে, আমরা তো বাংলায় একইভাবে লিখি না, তো এই একে দেখুন বাঙালি তো দেখা গেছে গ্রামের একজন কৃষক, সে ওইভাবে খাবার দাবার পায় না, বিধায় সেটা হচ্ছে তার ভুঁড়ি নাই। কিন্তু শহরের এক বাবু, সে তো মানে বিশাল মাস্তি করতেছে, তো এই জন্য তার পেট এরকম মোটা হয়ে গেছে। তো একই লিখবেন, জাস্ট পেটটা একটু মোটা করে দেবেন, তার ভুঁড়িওয়ালা বানিয়ে দেবেন। তো এইভাবে লিখলে হচ্ছে কনফিউজড হবে না স্যার। ওকে, যদিও ওইটাও রাইট, যেমন এইভাবেও ডেল হিসাবে প্রকাশ করা যায়, কিন্তু আমরা যখন নেবলার ভ্যালুটাকে লিখব তখন এই ডেল দিয়ে আমরা লিখব না, এই ডেল দিয়ে আমরা লিখব না আর কি, ঠিক আছে? এটা নেবলার ভ্যালুকে এই ডেল দিয়ে লেখা হয় না সচরাচর আর কি। তো যাই হোক, এইটা হচ্ছে নেবলার মান, যেটা আমরা ভেক্টর অপারেটরের মাধ্যমে দেখেছিলাম।
তো এই ন্যাভলার ভ্যালুটাকেই আমরা কিন্তু এখানে ইনপুট করলাম এবং আমাদের যেই ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটাকে আমরা ডট আকারে এই পাশে লিখে নিলাম। এখন এই দুইটা ভেক্টরকে যখন আমরা ডট গুণনে অ্যাপ্লাই করে নেব তখন দেখুন কি হয়, আমরা আই এর ভ্যালুটাকে আই এর সাথে রাখবো, জে এর ভ্যালুটাকে জে এর সাথে, কে এর ভ্যালুটাকে কে এর সাথে। তো খেয়াল করুন এইখানে আই এর ভ্যালুর সাথে আমার একটা ডিফারেন্সিয়াল অপারেটর আছে না, ডেল ডেল এক্স, আর এইখানে আই এর ভ্যালুটার পাশে আমার যে সহগের মানটা আছে সেটা কত আছে, 6x/y² জেড। তার মানে ডেল ডেল এক্স এর সাথে আমি 6x/y² জেডটাকে আমি কি করলাম, গুণে রেখে দিলাম। আর আই ডট আই কি হয়ে গেল, 1 হয়ে গেল, ওইটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নেই। সেম একইভাবে এটার সামনে যেহেতু মাইনাস আছে, এটার সামনে যেহেতু প্লাস আছে, এই জন্য সরাসরি আগেই মাইনাসটা বসিয়ে দিলাম। আমার জের ডিফারেন্সিয়াল অপারেটর কি আছে, ডেল ডেল ওয়াই, আমরা কি করে নিলাম, ডেল ডেল ওয়াই বসিয়ে দিলাম। আর এইখানে জের সহগগুলো কি আছে, ইউনিট ভেক্টর জের সহগগুলো আছে 2y³ z, আমরা সেই 2y³ জেডটাকে এটার পাশে গুণ আকারে বসিয়ে নিলাম। এরপরে আমাদের কি আছে, কে একক ভেক্টরগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করা বাকি আছে। তো আমরা একইভাবে কি করলাম, ডেল ডেল জেডকে এখানে লিখে নিলাম, ডেল ডেল জেড। এরপরে হচ্ছে আমার এখানে কি আছে, কে এর সহগে এখানে আছে x³ y², এটাকে x³ y² আমরা লিখলাম। তার মানে আই এর সহগ এবং আই এর সহগগুলোকে এক পাশে লিখলাম, জে এর সহগ জেটাকে আরেক পাশে লিখলাম, কে এর সহগকে আরেক পাশে লিখলাম। এই যে লেখার পদ্ধতিটা, এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা খুব সহজে এটা সলিনয়েডাল কিনা আমরা পরীক্ষা করে নিতে পারবো। তাহলে চলুন দেখি এটার ডিফারেন্সিয়েটটা কীভাবে করবো। দেখুন আপনাদের অবশ্যই ক্যালকুলাসে কিন্তু খুব ভালো হতে হবে। দেখুন আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ার আছেন, অনার্স প্রথম বর্ষ হচ্ছে ক্যালকুলাস 1, হ্যাঁ, ক্যালকুলাস 1। এই ক্যালকুলাস 1 সাবজেক্টের মধ্যে কোনো ফাঁকিবাজি দেওয়া যাবে না। আমার মানে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আপনারা যত কষ্ট হোক পড়াশোনা, দেখেছে অনেকের হয়তো মানে খুব ভালো রেজাল্ট করার টার্গেট থাকে না, এর কারণ হচ্ছে অনেকের পারিবারিক অনেক ঝামেলা থাকে, অনেকের অনেক পার্ট টাইম জব থাকে, চাকরি থাকে, দেখা গেছে সারাদিন সে পড়ার মতো সময় পায় না। তার জন্য পড়াশোনা অত চাপ না নিয়ে অল্প অল্প করে মোটামুটি ফার্স্ট ক্লাসটা অন্তত টিকিয়ে রাখার একটা টার্গেট থাকে। তাদেরকেও আমি বলবো যাদের পড়াশোনার ইচ্ছাও কম, যে না আমি শুধু পাস করতে চাই বা আমি মোটামুটি একটা অনার্সটা আমি কমপ্লিট করতে চাই, আমার রেজাল্টটা সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাসের মধ্যে হলেই হলো, আমার A+ বা অনেক হাই রেজাল্ট, যেমন সিজিপিএ আমার হচ্ছে 3.80 এরকম প্রয়োজন নাই, বা 3.50 আমার প্রয়োজন নাই, আমার শুধু একদম 3.00 এরকম হলেই হবে, আমি অনার্সটা পাস করতে চাই। তাদেরকেও বলবো আপনারা ক্যালকুলাস 1-এ কখনোই গাফিলতি দিবেন না। এই ক্যালকুলাস 1-এ যদি আপনি ফাঁকি দেন তাহলে পুরো অনার্সটা আপনার সাথে ফাঁকি দিবে। মানে অনার্সে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা পরিসংখ্যান যেই কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন না কেন, মানে বিজ্ঞান বিভাগের যেগুলোর সাথে ম্যাথমেটিক্স রিলেটেড আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা সাবজেক্টের সাথে মানে হিউজ ম্যাথমেটিক্স রিলেটেড। তো এই 3টা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ক্যালকুলাস হচ্ছে সবচেয়ে প্রধানতম হাতিয়ার। ক্যালকুলাস না জানলে আপনি এই 3 ডিপার্টমেন্টে কখনোই ভালো রেজাল্ট করতে পারবেন না। কারণ আপনি ফার্স্ট ইয়ারে যদি আপনি ক্যালকুলাসটা না শিখেন, সেকেন্ড ইয়ারে আপনার ক্যালকুলাস 2 আছে, ক্যালকুলাস 1-ই আপনি শিখেন নাই, তাহলে ক্যালকুলাস 2 আপনি কীভাবে পারবেন? ক্যালকুলাস 2 যদি আপনি দুর্বল হয়ে যান তখন আপনি দেখবেন যে আপনি সেকেন্ড ইয়ারের আরও যেই সাবজেক্টগুলো আছে সেগুলোতেও ভালো করতে পারতেছেন না, থার্ড ইয়ার তো আরও মানে জটিল হবে, কারণ ওইখানে পুরো মানে ব্যাপারগুলো হচ্ছে জটিল সাবজেক্টগুলো চলে আসবে থার্ড ইয়ারে। সেখানে ক্যালকুলাস এবং ম্যাথমেটিক্সের এই শাখাটা এত বেশি মানে অ্যাপ্লাইড হবে যে আপনার কল্পনার বাইরে, এবং ফোর্থ ইয়ার তো আরও বেশি। তো এই জন্য যেহেতু আপনার সেই ক্যালকুলাস করতে হবে, সেকেন্ড ইয়ারও করতে হবে, থার্ড ইয়ারও করতে হবে, ফোর্থ ইয়ারও করতে হবে। যদিও সেইখানে বইয়ের নাম ক্যালকুলাস থাকবে না, বইয়ের নাম এক একটা থাকবে আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী, বাট সেই
বইয়ের ভিতরে যে ম্যাথমেটিক্যাল মানে প্রবলেমগুলো থাকবে সেগুলো কিন্তু ক্যালকুলাস ইউজ ছাড়া আপনি সমাধান করতে পারবেন না। এই জন্য আমার আন্তরিক রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে আপনাদের প্রতি, বা উপদেশও থাকবে যে ক্যালকুলাস আপনার কষ্ট হলেও আপনি এই সাবজেক্টটা ভালো মতো শিখবেন, কারণ এইটা ছাড়া আপনি পুরো অনার্সে কিন্তু জায়গায় জায়গায় আপনার কিন্তু ঠেকে যাবেন এবং ভুগতে হবে আপনাকে। যেমন এই মুহূর্তে আপনার এখন কিন্তু ক্যালকুলাস প্রয়োজন। কেমন দেখেন, এটা হচ্ছে একটা পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভের অর্থ হচ্ছে যে আপনার যেই চলকের সাপেক্ষে এই ডেরিভেটিভটা করতে হবে তাকে রেখে বাকি সবগুলোকে ধ্রুবক ধরতে হবে। এখন আমি যেহেতু শুধু এক্সের সাপেক্ষেই এই পার্শিয়াল ডেরিভেটিভটাকে আমি পরিচালনা করতেছি, ফলে আমার এক্স বাদ দিয়ে যেমন 6y² এবং জেড, এই তিনটা আলাদা মান বা ভ্যালু আমার কাছে এখন ধ্রুবক হয়ে গেল। এই জন্য যেহেতু এরা ধ্রুবক, এদেরকে আমি কি করলাম, মানে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসবো। যেমন আমি যদি একটু ভেঙে করে দিই, এখানে ডেল এক্স, এটাকে আমি কি করতেছি 6xy²z, আমি ধরলাম আমার কাছে এতটুকু অংশ আছে। তো যেহেতু আমি এটা একটা পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ যার সাপেক্ষে আমি করতেছি তাকে রেখে বাকিগুলো আমার ধ্রুবক, তাহলে আমি 6y²z এটাকে রেখে দিলাম বাহিরে। আমি ডেল এক্সকে কী করলাম, এক্সের সাপেক্ষে এটাকে সেট আপ করে নিলাম। এবার ডেল এক্সকে এক্সের সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি বা পার্শিয়াল ডেরিভেটিভ করি, সেটার ফলাফল 1, তাহলে 6y² ইন্টু কত 1, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি 6y²z। ওকে, এই জন্য দেখুন এইটার ডেরিভেটিভের অ্যান্সারটা কি আসছে, 6y²z। এরপরে হচ্ছে আমার এটার সামনে মাইনাস আছে, মাইনাসটা আমি দিয়ে দিলাম। আমার এখন দেখা যাবে ডেল ওয়াই এর সাপেক্ষে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশনটা পরিচালনা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই দিয়ে দিলাম, আর আমার মানগুলো কি কি আছে, 2y³ তাহলে 2y³ এখন আমি যেহেতু ওয়াই এর সাপেক্ষে এই পার্শিয়াল ডেরিভেটিভটা পরিচালনা করব, ফলে আমার ওয়াই ছাড়া বাকিগুলো আমার জন্য কি ধ্রুবক, তাহলে 2z আমি বের করে নিলাম। তাহলে থাকে ডেল ওয়াই কি y³ এরকম একটা ভ্যালু থেকে যায়। এখন এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, 2z ইন্টু y³ না, তার মানে তার পাওয়ারটা সহগে চলে আসবে এবং তার পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে 3 - 1, অর্থাৎ আমি চাইলে এখানে সরাসরি 2 লিখে দিতে পারি। এটা হচ্ছে ফলাফল। এবং এটার সাথে আমার দেখা যাচ্ছে 3 এবং 2 গুণ করলে হয় 6, তাহলে 6y² কত জেড আসবে, 6y²z। তার মানে আমি এইটাকে এই যে দেখুন 2z মানে 2z এবং 3y², 2z 3y² এটাকে পরবর্তীতে লাইনে আমি কি করছি 6y²z আমি বের করে নিয়ে আসি। এরপরে হচ্ছে আমার আরেকটা পার্শিয়াল ডেরিভেটিভ খণ্ড আছে, যেমন z ডেল z x³ y²। এখন আমি পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি z এর সাপেক্ষে, বাট আমার রাশির ভিতরে কোনো z এর মানই নেই, তাহলে বাকি সবগুলো যেহেতু ধ্রুবক, আর ধ্রুবকের ডিফারেন্সিয়েট 0, অর্থাৎ আমার এটার ফলাফল কত 0 আসবে, কারণ z এখানে নাই। z যদি থেকে যেত কোনো কারণে, তখন এই মানগুলো কিন্তু আমাদের টিকে যেত, যেহেতু z নেই ফলে ওরা টিকে নেই। এই জন্য এটা কি 0, বা এখানে যেখানেই বসাই 0ই আর কি। তো এবার 6y²z এবং মানে প্লাস 6y² থেকে মাইনাস 6y² যদি আমরা বিয়োগ করি, তাহলে টোটাল ফলাফলটাই 0। অর্থাৎ যেহেতু আমরা জানি যে কোনো ভেক্টরের সলিনয়েডাল হবে তখনই যখন তার নতিমাত্রা কি হয় 0 হয়, অর্থাৎ নেবলা ডট এ যদি 0 হয়, তাহলে দেখুন আমরা নেবলা এবং ডট এ কে ডট করতে গিয়ে অ্যান্সার আমার কত চলে আসছে 0। ফলে আমি বলতে পারি যে প্রদত্ত ভেক্টরটি কি সলিনয়েডাল। আমরা একটা শিখলাম অঙ্ক। এরপরে 7 নম্বর যে অঙ্কটা আছে দেখুন, এইখানে আবার বলতেছে যে আমার ভেক্টর যেই ভেক্টরটা দেওয়া আছে তার মধ্যে যেই কোনো একটা একক ভেক্টরের কম্পোনেন্টকে তার ধ্রুবক মান হিসাবে ইনপুট করা আছে, অর্থাৎ ভেক্টরটাকে সরাসরি মানে দেওয়া নেই, তাহলে সেই ধ্রুবকটা কত এটা আমার বের করে আনতে হবে। যেমন এ এর মান কত হলে, তার মানে ধ্রুবক হিসাবে এ থাকবে, এ দেওয়া আছে, তাহলে এ এর মান কত হলে আমার এই ক্যাপিটাল এ আকারে যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটা সলিনয়েডাল হবে। তাহলে এখানে দেখি ভেক্টরটা কি আছে,
আই সমান সমান আই এর ভ্যালু কত দিচ্ছে 2x প্লাস ওয়াই, জে এর মান দেওয়া আছে 3y প্লাস জেড স্কোয়ার, কে এর মান দেওয়া আছে এ জেড প্লাস এক্স। এই যে এই এ এর মান কত সেটাই আমাকে বের করতে হবে। দেখুন এক্স এর সাথে কিন্তু 2 আছে, ওয়াই এর সাথে কিন্তু 3 আছে, বাট জেড এর সাথে কিন্তু কোনো গাণিতিক সংখ্যা নাই, আছে কত ধ্রুবক মান এ। এই জন্যই আমার এটাকে বের করতে হবে। আর আমরা জানি যে আমাদের হচ্ছে যদি ভেক্টরটি সলিনয়েডাল হয় তখন কি হয়, তার নতিমাত্রা শূন্য হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে দেওয়া আছে এই ভেক্টরটা, আমরা ভেক্টরটা লিখলাম, তো অর্থাৎ এই ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি এর নতিমাত্রা শূন্য হয়, অর্থাৎ নেবলা ডট এ সমান কত হবে, শূন্য হবে। তাহলে নেবলা ডট এ সমান সমান শূন্য, আমরা এটা লিখে নিলাম। এখন আমরা কি করব, নেবলা এবং এটাকে আমরা ডট কি করব, ইউজ করব ডট গুণনে। তো এবার দেখুন যে আমরা এইখানে এই যে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এইখানে আমরা কিন্তু আগে আপনাদেরকে বলেছিলাম যে এইভাবে আপনারা লিখবেন, ঠিক আছে। আর এইখানে আবার কিন্তু এই সিস্টেমে লেখা আছে, ঠিক আছে। দেখুন এইখানে যদি এই সিস্টেমে লেখা আছে, বাট আমি এটা এখানে লিখেছি এই জন্য যে আপনাদের জন্য আর একটু বোঝাতে পারি আর কি। হ্যাঁ, যেমন তখন তো আমি এটা লিখছি খাতায়, বাট এটা টাইপ করলে কীরকম হয় সেটা দেখার জন্য এটা আমি লিখেছি। বাট এইভাবে ভুল হবে না, দুইভাবেই হবে, কিন্তু হাতের লেখার ক্ষেত্রে আমি বলবো এটা যেহেতু কম্পিউটারের টাইপ, এই জন্য এটা তো সুন্দর লাগবে দেখতে, আপনার বোঝাও যাবে। কিন্তু হাতে যখন এইভাবে লিখতে যাবেন তখন এটাকে আসলে অনেক সময় এটা এইটের মতো হয়ে যায়, বা অনেকে এটা পারফেক্টলি লিখতে পারে না, তখন আমার মনে হয় একের মতো এই সিম্বলটা দেওয়াই বেস্ট। এটা আমার ওপিনিয়ন, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এইভাবেও লিখতে পারেন। এই জন্য আমি দুইভাবেই লিখে দিয়েছি আপনাদের, কারণ অনেকে আবার চিন্তা করতে পারে যে না আমি তো বইয়ের মধ্যে এইভাবেও দেখছি, শুধু ভাই ওইটা কেন বল। তো আপনার ইচ্ছা দুইভাবেই লিখতে পারেন, বাট ওইভাবে লেখাটা বেস্ট মনে করি। তো এখন দেখেন এই যে আমার এখানে যে নেবলা এবং এর ভ্যালুটা আমার এখানে বসানো আছে, আমরা আই এর সাথে আই গুণ করে দিব, বি এর সাথে জে এর সাথে জে গুণ করে দেবো, কে এর সাথে কে গুণ করে দেবো। তাহলে আই এর যেই আমার ডিফারেনশিয়াল অপারেটর সেটা লিখলাম, আর আই এর সহগ আছে যা সেটা বসিয়ে দিলাম। একইভাবে আমার এখানে যে ডিফারেনশিয়েটটা যা আছে তা লিখলাম, এবং আমার এটা মান জে এর সহগ যা আছে তা দিলাম। সেম একইভাবে কে এর ডিফারেনশিয়েটটা যা আছে তা লিখলাম, আর কে এর সহগে যা আছে আমি তা বসিয়ে দিলাম। যেহেতু আগের অঙ্কটা আমি করেছি এই জন্য এটাকে এত বেশি সময় আমি নিচ্ছি না। এবার দেখেন এইখানে এক্সের সাপেক্ষে যখন আপনি এটাকে ডিফারেনশিয়েট করতে যাবেন, তো দেখুন এখানে কি হয়, এইখানে যেহেতু ডেল ডেল এক্স কত 2x প্লাস ওয়াই এরকম আছে না, তো এই ডেল ডেল এক্সকে আপনার কী করতে হবে, দুইটাকে ভেঙে দিতে হবে। যেমন 2xকে একটা দিতে হবে প্লাস ডেল ডেল এক্স সমান সমান কত ওয়াই। এইবার যদি ভেঙে দিই এক্সের সাপেক্ষে যদি আমি করি, তাহলে 2 হচ্ছে ধ্রুবক, আর এক্সকে এক্সের সাপেক্ষে করলে 1। আর এইখানে যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, এক্সের তো কোনো চলকই নাই, ফলে এটা শূন্য হয়ে যাবে। তার মানে 2 + 0 অর্থাৎ ফলাফল কত 2। এই জন্য এখানে সরাসরি 2 লিখে দিয়েছে একদম ডাইরেক্ট। এরপরে হচ্ছে আমার এই ওয়াই এর সাপেক্ষে যদি আমি এটা করি, এখানে যেহেতু ওয়াই এর কোনো চলক নাই, ওটা শূন্য, একদম ওইটাকে ফার্স্টে বাদ দিয়ে দিলাম। এখন ওয়াই এর সাপেক্ষে যদি 3 ওয়াইকে করি, ফলাফল 3, সরাসরি 3 লিখে দিলাম। জেড এর সাপেক্ষে করলে এই মান কোনো জেড নাই, ওটা বাদ, তাহলে থাকে কত এ জেড। তাহলে এ যেহেতু ধ্রুবক এ বাইরে চলে আসবে, আর জেড এর সাপেক্ষে জেডকে করলে 1, ফলাফল থাকে শুধু এ। এখন 2 আর 3 হচ্ছে 5, তার মানে a + 5, এটা হচ্ছে আমার কত এই মান, অর্থাৎ আমার হচ্ছে এই যে এটা হচ্ছে নেবলা ডট এর মান। এখন আমার তো শর্ত অনুযায়ী এটা শূন্য হতে হবে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং a + 5 = কত 0, সুতরাং a = -5। তার মানে এর ভ্যালু যদি -5 হয় তখনই কি হবে, ভেক্টরটি সলিনয়েডাল হবে। অর্থাৎ যেহেতু এ আচ্ছা নেবলা ডট এ ভেক্টর = 0 হতে হবে শর্ত, তো এই দুইটা ডট গুণন তো আমরা a + 5 পেয়েছি, তো 5টাকে ওই পাশে নিলে কি হয়ে যায়, এর ভ্যালুটা অর্থাৎ -5-এ চলে আসে। সুতরাং a = -5 হলে কি হয়, এই পদার্থ ভেক্টরটি কি হবে, সলিনয়েডাল হবে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর টাইপ 3-এর দ্বিতীয় এক্সাম্পল বা 7 উদাহরণ। এবার 7-8 আমরা একটু দেখে নিই। 7-8টা যদি আমরা দেখতে চাই যে দেখা যে এই একটা ভেক্টরটি সলিনয়েডাল কিনা, অর্থাৎ এটার ফলাফল শূন্য হতে হবে।
তো আমরা ক্যালকুলেশনে যাই। আমরা বলতে পারি যে প্রদত্ত ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি এর নতিমাত্রা কি হয়, নেবলা ডট এ সমান সমান 0 হয়, একদম আগের মতো করেই নেওয়া। তো এই দুইটার ডট গুণন আমরা নিয়ে নিলাম। এখন দেখেন এই নেবলার যে ভ্যালুটা সেটাকে রেখে এবং এর ভ্যালুটাকে রেখে এটার মধ্যে আমরা গুণ করব। এখন গুণটা কিভাবে করব আমি সেইটা আগের বার যেভাবে দেখেছি একদম সেম। আপনি ডিফারেনশিয়াল অপারেটরটাকে নেবেন আই এর, আর এখানে আই এর সহগগুলো যা আছে তাকে আপনি নেবেন এই যে এখানে, ঠিক আছে। সেম ওয়াই এর ডিফারেনশিয়াল অপারেটর যা আছে সেটাকে নেবেন, আর জের যেটা আছে সেই ভ্যালুটাকে আপনার এখানে নেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে মাইনাস, দেখুন এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে কে ডিফারেনশিয়াল অপারেটরটা যা আছে সেটা থাকলো, আর এইখানে আপনার কে বাদ দিয়ে থাকে কত 3x² y², তাহলে 3x² y², সেই সহগটাকে আমরা বসিয়ে দিলাম। এই হচ্ছে বসানোর নিয়ম। এইবার দেখেন এইগুলা ডিফারেন্সিয়েট করলে কি হয়। আমরা মজার বিষয় হচ্ছে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব কাকে, এই রাশিটাকে। এখন এক্সের চলকই তো ওর মধ্যে নাই, তো চলক না থাকলে আপনি কার পরিবর্তনটা বের করবেন, এখানে তো কোনো কারই পরিবর্তন হবে না, না। তো যেহেতু চলক নাই ফলে এইটার ডিফারেন্সিয়েট কত হবে, 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েট কত হয়, 0 হয়, ঠিক আছে। আবার এইখানে ওয়াইয়ের সাপেক্ষে যখন করতেছি এখানে ওয়াইয়ের কোনো চলকই নেই, তো এই ডিফারেন্সিয়েটটা মানে বলতেছে যে ওয়াই যদি চলক এরকম কোনো একটা রাশি থাকে সেই ওয়াই চলকটা তার পরিবর্তনটা কতটুকু সেইটা মেপে দেয় হচ্ছে ডেল ডেল ওয়াই। কিন্তু ওয়াই যেহেতু এখানে নাই তাহলে ও মাপবে কার অংশ, কার অংশটাই তো মাপবে না, ফলে ও তো মাপতে পারবে না। অর্থাৎ এই ধ্রুবকের কোনো পরিবর্তনই তো নাই। যদি ওয়াই থাকতো তাহলে বলতে পারতো হ্যাঁ ওয়াই এর পরিবর্তন হয়েছে বিধায় এই ধ্রুবকের সাথে গুণ করে টোটাল মান পরিবর্তন হয়েছে, বাট ওয়াই যেহেতু নাই ফলে এটাও 0। এইটা জেড এর সাপেক্ষে করতেছে, এখানে জেড এর কোনো চলক নেই, এটাও 0। তার মানে প্লাস মানে 0 + 0 - 0, যেহেতু এটার সামনে মাইনাস আছে। ওকে, অনেক স্টুডেন্ট কি করবে হুতাশে সরাসরি 3টা প্লাস দিয়ে এরকম 0 বসিয়ে দিবে, তখন কিন্তু অঙ্ক কেটে দিবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যদিও 0-এর প্লাস মাইনাসে কোনো কি হয় না, অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না, বাট আপনার খেয়াল রাখতে হবে যে এটা যেহেতু সামনে মাইনাস আছে আমি মাইনাস দিতে হবে, তাহলে টোটাল ফলাফল 0, অর্থাৎ প্রদত্ত ভেক্টরটি কি সলিনয়েডাল হবে। তাহলে আমরা মোটামুটি কি দেখলাম, আমাদের হচ্ছে 3টা টাইপ ছিল, টাইপ 3-এ 3টা ম্যাথ ছিল, সেটা হচ্ছে এক্সাম্পল 6, 7 এবং 8, অর্থাৎ 3টা ভেক্টর কি সলিনয়েড বা সলিনয়েড কি না এটা কিভাবে প্রমাণ করতে হয় সেটা আমরা দেখলাম। এখন সলিনয়েড দিয়ে আমি 3টা এক্সাম্পল দিয়েছি, মানে এখানে 3টা অঙ্ক আছে। এখন সলিনয়েডাল দিয়ে তো আমি হাজার হাজার অঙ্ক চাইলে বানাতেই পারি, সেগুলো তো আমার পক্ষে সম্ভব না সলভ করা। যদি বলে যে ধরেন একটা এরকম একটা অঙ্ক দিল যেটার মান 0 হবে না, বলবে যে দেখাও যে উক্ত ভেক্টরটি কি সলিনয়েডাল কি না, উক্ত ভেক্টরটি সলিনয়েডাল কি না, এরকম যদি প্রশ্ন করে এবং দেখা গেছে আপনারা এরকম একটা ভ্যালু দিবে যেটা দিয়ে 0 হবে না, তার মানে কি আপনি তো চিন্তা করবেন কি রে ভাইয়া সবগুলোই 0 দিয়ে সলিনয়েডাল বানিয়ে দেখালো, কিন্তু পরীক্ষায় আসলো যে এই অঙ্কটা সলিনয়েডাল না। তো এটা কি আমার দোষ? এটা তো আপনার মানে বোঝার ভুল হতে পারে। যদি 0 না হয় এই ভ্যালুটা আপনি যে কোনো নেবলার সাথে যে কোনো একটা ডট ভেক্টর যদি এটা 0 যদি না হয় তখন আপনি বলবেন যে ভেক্টরটি কি না সলিনয়েডাল না, ভেক্টরটি সলিনয়েডাল নয়, ঠিক আছে, এটা লিখে দিবেন। যদি 0 না হয় লিখে দিবেন, আর 0 হলে তো সলিনয়েডাল, এটা তো করেলাম। এখন আপনাদের মনে প্রশ্ন থাকে ভাই এরকম একটা অঙ্ক যদি দেখিয়ে দিতেন, না আমি এরকম অঙ্ক দেখাবো কেন, আপনার জন্য এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, আপনি এরকম একটা অঙ্ক হোমওয়ার্ক করে নেবেন। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে টাইপ 3-এর অঙ্ক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। তাহলে আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।